সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা এখন খুবই ভালো আছো আর সবাই নিজে নিজে লাইফে এনজয় করছো। সো দেখো, ফাইনালি আমি তোমাদের জন্য কিন্তু ম্যাথামেটিক্স ক্লাস আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এলাম। সো এটা ক্লাস 11-এর ফার্স্ট ম্যাথামেটিক্স ক্লাস হবে এই ইউটিউব চ্যানেলে। সো দেখো, আমি অনেক দিন থেকেই তোমাদের সাথে আলোচনা করছিলাম যে হ্যাঁ, তোমরা মাধ্যমিক নিয়ে কী ভাবছো, মাধ্যমিকের পরে তোমরা কী কী করবে। বাট ফাইনালি আজকে কিন্তু আমি তোমাদের জন্য এই ম্যাথামেটিক্স ক্লাসটাকে আমি নিয়ে আসলাম। ঠিক আছে? সো বিষয়টা আমি তোমাদেরকে আগে বলি যে ম্যাথামেটিক্সটাকে আমরা কিভাবে শুরু করব। সো সেই রিগার্ডিং আমি কিন্তু একটা ভিডিও অলরেডি এই ইউটিউব চ্যানেলেই বানিয়েছি। এই ইউটিউব চ্যানেলেই আছে সেই ভিডিওটা, ম্যাথামেটিক্স ভিডিও, যে লেখা আছে যে ক্লাস 11-এ কীভাবে ম্যাথামেটিক্স পড়তে হবে। সো সেই ভিডিওটা খুবই বেশি ইম্পর্টেন্ট যদি তুমি প্রথমে শুরু করো। ঠিক আছে? তুমি এখন কিছু জানো না বা অল্প কিছু জানো, খুব একটা বেশি কিছু জানো না, কীভাবে ম্যাথামেটিক্সটাকে অ্যাপ্রোচ করতে হবে, কী কী চ্যাপ্টার প্রথমের দিকে পড়তে হবে, কী কী চ্যাপ্টার পেছনের দিকে পড়তে হবে, মানে শেষের দিকে পড়তে হবে, সেই রিগার্ডিং আমি কিন্তু এই চ্যানেলে একটা ভিডিও বানিয়েছি। তো ক্লাস দেখার আগে আমি তোমাকে রিকমেন্ড করবো ওই 7-8 মিনিটের যে ভিডিওটা আছে সেটা গিয়ে অবশ্যই প্রথমে আগে গিয়ে দেখে নাও। ঠিক আছে? তারপরে প্রথমে চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাকে বলছি যে কিভাবে তোমাকে পড়তে হবে। সো দেখো, এখানে আমি সূচকের নিয়মাবলী যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা কেন নেই সেটা একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমি ওই ভিডিওতে তোমাদেরকে বলেছি যে প্রথমে তোমাকে সহজ চ্যাপ্টার দিয়ে শুরু করতে হবে। ক্লাস 11-এর পড়াশোনাটা অনেকটা কিন্তু কঠিন হয়ে যায় মাধ্যমিকের তুলনায়। মাধ্যমিকে তুমি যদি খুব ভালো অঙ্ক করে থাকো তাহলে তো খুব একটা সমস্যা হবে না, কিন্তু যারা ধরো খুব একটা ভালো মাধ্যমিক অঙ্ক করোনি তাদের ক্ষেত্রে কিন্তু ক্লাস 11-এর অঙ্কগুলো একটু কঠিন হয়ে যাবে, একটু প্রথম দিকে কঠিন হতে শুরু করবে। সো বিষয়টা হলো যে তাহলে আমাকে সহজ চ্যাপ্টার থেকে শুরু করতে হবে। সো সেরকমই একটা সহজ চ্যাপ্টার হলো সূচকের নিয়মাবলী, যেটাকে ইংলিশে বলা হয় লজ অফ ইন্ডিক্সেস। তো তুমি তো ইংলিশ পড়ছো না, তুমি বাংলা পড়ছো, সেই কারণে তুমি সূচকের নিয়মাবলী এটা মনে রাখলেই হবে। তোমাদের ক্লাস 11-এর বইয়ে তুমি পেয়ে যাবে এই চ্যাপ্টারটা। সো গিয়ে দেখে নেবে। ঠিক আছে? সো বেসিক্যালি ক্লাসটা পুরোটা দেখবে, একদমই স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। অনেকে হয়তো জিনিসগুলো জানে, তবুও আমি বলবো তোমাদের রিভিশন হবে। সো এই ক্লাসটাকে অবশ্যই দেখো, খুব মনোযোগ দিয়ে দেখো। অনেকে বলবে যে চ্যাপ্টারটা মানে সিলেবাসের অন্তর্গত নয়, চ্যাপ্টারটা থেকে কোনো রকমের কোয়েশ্চিন আসে না, সো কেন পড়বো? চ্যাপ্টারটা এটা ঠিক যে হয়তো কোয়েশ্চিন একদমই আসে না বলতে গেলে, কিন্তু পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো পড়তে গেলে এই সূচকের নিয়মাবলী চ্যাপ্টারটার ইউজ অনেক বেশি। তাই তোমাকে এই সূচকের নিয়মাবলী চ্যাপ্টারটা পড়তে হবে। ঠিক আছে? সো উইদাউট ওয়েস্টিং টাইম তাহলে শুরু করি তাহলে এক এক করে। সো আমি তোমাদেরকে বেসিক ব্যাপারটা বলে দিই যে আমি প্রথম দিন আমি তোমাদের আজকে যেটা পড়াবো সেটা হলো থিওরি ক্লাস। ঠিক আছে? থিওরি করাবো আজকে। থিওরি করে আধা ঘন্টা হোক বা 1 ঘন্টা হোক, যতটাই হোক ক্লাস, আমি শুধু থিওরিটা করে তোমাদের কাছে ছেড়ে দেবো। আর পরের দিন মানে 2 নম্বর দিন যেটা আছে সেখানে আমি তোমাদেরকে করাবো হচ্ছে ম্যাথস। ঠিক আছে? ম্যাথস সলভ করাবো। ঠিক আছে? সো এই 2 দিনের মধ্যে এই চ্যাপ্টারটাকে শেষ করে দেবো। বেশি দিন দেওয়ার দরকার নেই, তোমাকে জাস্ট থিওরিটাকে একটু ভালোভাবে বুঝে নিলেই হয়ে যাবে। কারণ এটাকে ইউজ করে তোমাকে পরবর্তী চ্যাপ্টারের অঙ্কগুলোকে করতে হবে। সো এটা হলো একটা বীজগণিতের চ্যাপ্টার। আর যাই হোক, আমি তাহলে শুরু করি। তাহলে অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছো, অনেকই কথা বললাম। সো দেখো, প্রথমে তোমাকে যে জিনিসটা পড়তে হবে সেটা হলো নিধান ও সূচক। ঠিক আছে? সেটা কি বলছে? নিধান ও সূচক। সো নিধান ও সূচক এই দুটো ব্যাপার তোমাকে জানতে হবে। ঠিক আছে? তো দেখো, প্রথমে আমি তোমাকে এক্সাম্পল হিসেবে বোঝাচ্ছি। তুমি আমাকে বলো দেখি, তুমি এটাকে জানো কিনা, এটা দেখা আছে কিনা তোমার। ধরো 2 টু দি পাওয়ার 4 এই জিনিসটা কিন্তু অনেকেই জানে। ঠিক আছে? আবার অনেকেই জানে না। কেউ কেউ হয়তো বলেই দিয়েছে আনসার, স্যার এটা হবে আনসার। ঠিক আছে? সো দেখো, এটাকে আমরা কিভাবে লিখতে পাই? এটাকে আমরা লিখতে পাই 2 × 2 × 2 × 2। তার মানে কি? কতবার আমরা এখানে 2 এর পাওয়ারে যেটা আছে সেটা হলো কি আছে? 4। সেই কারণে আমরা
দুইটাকে এভাবে করে গুণ আকারে ভেঙে দিতে পারি, তাই না? সো এবার এটা আমরা সবার কাছে ক্লিয়ার কনসেপ্ট আছে মোটামুটি আর কি। তো যাই হোক, এখানে দেখো এই যে ব্যাপারটা বলা হচ্ছে, এই যে টু যে আছে এখানে এই এক্সপ্রেশনে টু আছে, এটাকে বলা হচ্ছে কি বলা হচ্ছে? নিধান বলা হচ্ছে, ঠিক আছে? নিধান বলা হচ্ছে এটাকে, ইংলিশে বলে যেটা সেটা হলো বেস, বুঝলে? নিধান। আর এই যে 4 আছে এই এক্সপ্রেশনের, এই যে 2 এর পাওয়ার আছে 4, সেটাকে বলা হচ্ছে সূচক, সূচক বা কি বলা হচ্ছে? ইন্ডেক্স বলা হচ্ছে এটাকে ইংলিশে আর কি। ইংলিশ নামটা না মনে রাখলেও হবে, কিন্তু কেউ যদি ভাবো যে ম্যাথমেটিক্সটা আমার খুবই ভালো লাগে, খুব ভালোভাবে আমি পড়বো, তাহলে তুমি ইংলিশ নামটাও মনে রাখো, ঠিক আছে? কারণ আমি অঙ্ক করার সময় হয়তো ইংলিশ নামটা বলে দিলাম, তখন তুমি হয়তো বুঝতে পারলে না হ্যাঁ কী বললো এটা, তো সেই কারণে ইংলিশ নামটাও মনে রাখা ভালো। তো দেখো এটা হলো সূচক আর এটা হলো নিধান। সো আমি তো এটা তোমাকে এক্সাম্পল হিসেবে বলি, কিন্তু এটার যেটা এক্সপ্রেশন হয়, ঠিক আছে, এক্সপ্রেশন হয় সেটাকে কিভাবে লেখা হয়, সেটার সূচক আর নিধানের এক্সপ্রেশন হিসেবে তুমি যদি দেখো, তাহলে আমি তোমাকে বলছি যে এটাকে বলা হয় হচ্ছে তোমার e⁻m আকারে, ঠিক আছে? e⁻m। এখন এখানে এ কি আর এম কি সেটা একটা বড় সড়ো জিনিস। সো এখানে এটা যেটা আছে এটা যে কোনো সংখ্যা হতে পারে, ঠিক আছে? যে কোনো সংখ্যা হতে পারে। আর এমটা অবশ্যই হবে কি? অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা। এখন অনেক বন্ধুরা কিন্তু অখণ্ড সংখ্যা নিয়ে কিন্তু খুব কনফিউজ হয়ে পড়েছে এখন, কিন্তু সে অখণ্ড সংখ্যাটা আবার কী দিয়ে হয়। তো দেখো অখণ্ড সংখ্যা কিছু না, অখণ্ড সংখ্যাগুলো আমি তোমাকে লিখে দেখাচ্ছি। 1 আছে, 2, 3, 4, এই যে যতগুলো নাম্বার আছে এগুলোকে বলা হয়। তারপরে -1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, এগুলো সবগুলো হলো কি? অখণ্ড সংখ্যা, ঠিক আছে? আমরা ভগ্নাংশ পড়েছি, ধরো 2/3, এগুলো এই আকারে এই সমস্ত যে সংখ্যাগুলো আছে, যে বা হয়তো ধরো 1.5, 2.5, এই যে সংখ্যাগুলো আছে এগুলো কিন্তু অখণ্ড সংখ্যা না, ঠিক আছে? অখণ্ড সংখ্যা কোনগুলো? এগুলো 1, 2, 3, 4, ঠিক আছে, সবগুলো। ইভেন 0 যেটা আছে সেটাও হতে পারে। এই যে এম এর ভ্যালুটা, ঠিক আছে, এই যে ইন্ডেক্স আছে এখানে, সেটা এম এর ভ্যালুটা এখানে 0 হতে পারে। তো দেখো বিষয় হলো, তাহলে আমি তোমাদেরকে এক্সপ্রেশন আকারে এখানে বলে দিই। তাহলে এই এক্সপ্রেশনটার মধ্যে এই যে e⁻m বলে লেখা আছে, এই এক্সপ্রেশনটার মধ্যে এ যেটা আছে সেটাকে বলা হচ্ছে কি? নিধান। সেটাকে বলা হচ্ছে নিধান বা বেস। আমি তোমাকে এক্সাম্পলে এখানে বলেছি। সো এখানে কি? এখানে দেখো এ যেটা আছে, এ এর জায়গায় এখানে 2 আছে, আর এম এর জায়গায় কি আছে? এম এর জায়গায় 4 আছে। তো সেটাকেই সাজিয়ে আমি এখানে এ বললাম আর এম বললাম, ঠিক আছে? সো এই হলো গল্প। তো এখানে এমটাকে তাহলে আমরা কি বলবো হিসেব মতো? সেটাকে কি বলবো? সূচক। আর আমার চ্যাপ্টারের নামই তো হলো সূচকের নিয়মাবলী। তার মানে কি এমটাকে নিয়েই আমরা কিন্তু স্টাডি করবো এরপর, খুব ইন্টারেস্টিং হবে। তো দেখো এটা কি হতে পারে, আমি তোমাদেরকে আরেকবার বলছি, এটা কি হতে পারে, খুব ইম্পর্টেন্ট জানো তোমার আসলে। তো এটা হলো যে কোনো সংখ্যা হতে পারে, যে কোনো সংখ্যা, যা ইচ্ছে খুশি, সে ভগ্নাংশ হতে পারে, অখণ্ড সংখ্যা হতে পারে, ঠিক আছে, যে কোনো সংখ্যা হতে পারে। কিন্তু এখানে এ যেটা আছে সেটার ভ্যালুটা কী হবে? এম যেটা আছে সেটার ভ্যালুটা হবে অখণ্ড সংখ্যা। সেটাকে অবশ্যই এরকম টাইপসের হতে হবে, 1, 2, 3, 4, অথবা -1, -2, -3, -4, তখন দিতে ভুলে গেছিলাম আর কি। যাই হোক, আর 0টাও হতে পারে এম এর ভ্যালুটা, ঠিক আছে? এই যে এই ব্যাপারটা, সো এই ব্যাপারটাকে একটু মাথায় রাখতে হবে, কারণ এমটাকে নিয়ে আমরা স্টাডি করব। এমটা হলো কি? এমটা হলো সূচক। সো অনেকক্ষণ ধরেই বললাম, আশা করি তোমাদের মাথায় ঢুকে গেছে ব্যাপারটা, ঠিক আছে? তাহলে নেক্সট টপিকে যাওয়া যাক। আমাদের নেক্সট যে টপিকটা আমাদের জানতে হবে, তো আমি পেজ অ্যাড করি, ঠিক আছে? নেক্সট যেটা জানতে হবে সেটা হলো মূল। এখানে লিখি আমি, তাহলে মূল, অথবা কি বলা হচ্ছে? রুট বলা হচ্ছে। মূল তো আমরা পড়েছি। মূল কোথায় পড়েছি বলো দেখি? জীবনবিজ্ঞানে। গাছের যে মূল থাকে
রুট বলি না আমরা সেটা ইংলিশে, তো সেই মূল। এখানে একটু মূলটা আলাদা, এটার মানেটা আলাদা ম্যাথামেটিক্সে। সো সেই মূল জিনিসটা কি সেই জিনিসটা আমরা জানবো। সো প্রথমেই তোমাকে আমি এক্সাম্পল দিয়ে দেবো, তোমাকে টেস্ট করবো আগে আমি। সো দেখো, তুমি বলো দেখি √25 এটার মান কত? অনেকে বলে দিয়েছে কিন্তু 5, অনেক বন্ধুরা কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। তারপরে ধরো তুমি বলো 81, √81 এটার মান কত? অনেকেই কিন্তু বলে দিয়েছে, সেটা হবে 9, তাই না? এবার বলো যে এই এক্সপ্রেশনটা তোমার চেনা কিনা, এই এক্সপ্রেশনটার ভ্যালুটা কী হবে বলো? সো এই এক্সপ্রেশনটার ভ্যালু হবে 2, তাই না? তারপরে ধরো √125 আর আমি এখানে 3 দিয়ে দিলাম, কী হবে এটার মান? 5, ইয়েস। নেক্সট ধরো তোমাকে বলে দিলাম আমি 16 বলে দিলাম, 4 বসিয়ে দিলাম এখানে 3-এর জায়গায়, এটা কি হবে বলো? সো এটা যদি 3 8 হয় তাহলে 4 কী হবে? তাহলে আবার 2 হয়ে যাবে, তাই না? তো ঠিক এভাবে করে এক্সপ্রেশনগুলো আমরা এখানে দেখলাম। কিন্তু আমরা পড়তে কি শুরু করেছিলাম? মূল। সো মূল জিনিসটা কি আমরা সেটা দেখব। তো সোজা ভাষায় আমি তোমাকে যদি বলি যে এই মূল জিনিসটা কি, মূল জিনিসটা হলো এইটা, এই যে এই এক্সপ্রেশনটা, এটাকে কি বলা হচ্ছে? মূল। বুঝলে? বেশি কিছু জানতে হবে না। সো এই এক্সপ্রেশনটা তুমি জেনে নাও, এটাকে বলা হয় মূল, ঠিক আছে। নেক্সট যেটা করবে সেটা হলো যে ধরো আমি তোমাকে এই এক্সপ্রেশনটা বললাম, এটাকে কি বলে তাহলে বলো, বলতে পারবে কি? আরেকটা কথা বলি যে এই যে রুটটা আছে, এই রুটটা মানে হলো কি, এর পাওয়ারে 2 আছে, এই দুইটাকে কি, এই দুইটাকে লেখা হয় না, তো সেটাকে আবার এই রুট আকারে লেখা হয় আর কি এভাবে, ঠিক আছে, মূল বা রুট। সো এই দুটো কিন্তু একই, এখানে পাওয়ারটা কি আছে, এর 2 আছে, এই জিনিসটা তোমরা মনে রেখো। তো ওখানে যদি 2 থাকে তাহলে এখানে 3 আছে ধরো, তো এটাকে কি বলা হয়? এটাকে তোমার বলা হয় ঘনমূল। ঠিক বলছি তো? ঘনমূল, তাই তো? হ্যাঁ, ঘনমূল। আর এটাকে বলা হয় বর্গমূল। এটাকে কি বলা হয়? বর্গমূল। আর এটাকে বলা হয় ঘনমূল। আরেকটা এক্সপ্রেশন আছে, তোমরা জেনে নাও, সেটা হলো এই যে 4, ঠিক আছে না, এই এক্সপ্রেশনটা এখানে যেটা পড়লাম আর কি, এই এক্সপ্রেশনটাকে বলা হচ্ছে তোমার কি বলো? চতুর্থ মূল। ঠিক আছে। তেমনই ঠিক 5 আকারেও তুমি লিখতে পারো, এখানে 6ও হতে পারে। তো যাই হোক, এটা মানে আনলিমিটেড, এটা একদম চলতেই থাকবে, ব্যাপারটা বুঝতে পারছো তো? তো এখানে এই যে এক্সপ্রেশনটা তাহলে থাকলো, এখানে যায় আসে না এটা কি, 5 থাকবে 6 থাকবে, যে কোনো কিছুই থাকতে পারে। তো এই এক্সপ্রেশনটা থাকলো, এটাকে বলা হচ্ছে মূল বা রুট। এই জিনিসটা তোমরা কিন্তু বুঝে নাও, ঠিক আছে। সো আমরা জানলাম বর্গমূল, আমরা জানলাম ঘনমূল, আমরা জানলাম চতুর্থ মূল, পঞ্চম মূল, ষষ্ঠ মূল, এভাবে কিন্তু চলতেই থাকবে, বুঝে গেছো? সো মূল জিনিসটা কি আমি কিন্তু খুব ডিটেলে আলোচনা করে দিলাম তোমাকে, খুব আস্তে আস্তে বলছি, যেন তোমার বুঝতে যেন সুবিধা হয়, যেন এখানেই পড়ে যেন এখানেই যেন সব কিছু তোমার ক্লিয়ার হয়ে যায়। আমি চাইছি না তুমি আবার গিয়ে পড়ো, ঠিক আছে। আর যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটাকে আবার দেখে নেবে, আলাদা করে বাড়িতে পড়ার কোনো দরকার নেই, জাস্ট ভিডিওটাকে খুব ভালোভাবে দেখো, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট টপিক তাহলে আমি তোমাকে বলবো যে নেক্সট টপিক আমি তোমাকে কিছু সূত্র আছে আসলে, এই যে তোমাকে বলছি না লস অফ ইন্ডিক্সেস, এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারে কিছু সূত্র আছে। তো আমি a⁴m যে এক্সপ্রেশনটা আছে এখানে, কি এমটা তো হলো সূচক, এম এর সূচক এটাকে, তো এখানে অনেক সূত্র এই এক্সপ্রেশনটা রিলেটেড বেরিয়ে আসবে। তো আমি তোমাদের থিওরি ক্লাস পড়াচ্ছি, এই সূত্রটা এর যতগুলো সূত্র আছে সব সূত্রগুলো আমি তোমাকে আজকে এই থিওরি ক্লাসে কিন্তু কভার করে দেবো, ঠিক আছে। তো দেখো এক এক করে আমরা তাহলে 1 2 করে তাহলে সূত্রগুলো তাহলে পড়তে শুরু করি, জানতে শুরু করি, ঠিক আছে। তো দেখো 1 নম্বর সূত্র,
পারলে খাতায় টুকে নেবে জিনিসটা সবাই, ঠিক আছে? সো 1 নম্বর সূত্রে তোমাকে প্রমাণ করতে বলবে যে a টু দি পাওয়ার m ডট a টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু a টু দি পাওয়ার m প্লাস n। বুঝতে পারছো ব্যাপারটা? দেখো বিষয়টা হলো ডট মানে কি, এই ডট আর গুণ কিন্তু সমান, কিন্তু দুটোই, বুঝতে পারছো তো? জানো তো এটা ডট আর গুণ? তো যাই হোক, না জানলেও জেনে নাও যে এই ডট আর গুণ, এখানে ডট মানে কি, ডটটা ডট না, ডটটা হলো গুণ, আসলে গুণ আকারেও লেখা হয়। তো এই যে ব্যাপারটা আছে, এটাকে আমি তোমাকে প্রথমে আমি এক্সাম্পল হিসেবে তোমাকে আগে বোঝাই আমি, ঠিক আছে? যে এই যে সূত্রটা আছে, এই সূত্রটা কিভাবে আসলো এটাকে প্রমাণ করব। সো আগে তোমাকে এক্সাম্পল দিয়ে আমি তোমাকে আগে বুঝিয়ে দিই, তারপরে এটার প্রমাণটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? অনেকে আবার কিন্তু অফেন্ড হয়ে যাবে যদি প্রমাণ না দেখে, স্যার কী করে করলেন, প্রমাণটা করে দেখান। সো প্রথমে আমি তোমাদেরকে এক্সাম্পল আকারে দেখাই। দেখো ধরো এখানে আমি লিখেছি 2 নিলাম, সিম্পল এর ভ্যালুটাকে আমি 2 নিলাম, ঠিক আছে? এখানে এ যে লেখা আছে, এগুলোর ভ্যালুটাকে 2 নিলাম, এম এর ভ্যালুটাকে নিলাম আমি 5, আর এন এর ভ্যালু যেটা আছে সেটাকে নিলাম আমি ধরো 3, ঠিক আছে? দেখো এবার এই যে এক্সপ্রেশনটা, প্রথমে আগে লেফট হ্যান্ড সাইডটা আমি আগে দেখছি, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইড তার মানে কি, e টু দি পাওয়ার m ডট e টু দি পাওয়ার n। এটাকে আমি যদি এক্সপ্রেশনটা লিখি, মানে এই ভ্যালুগুলোকে যদি বসাই, ঠিক আছে? এই a এর ভ্যালু 2, m এর ভ্যালু 5 আর n এর ভ্যালু 3 যদি বসাই, তাহলে এটা কেমন আসে? সো 2 টু দি পাওয়ার 5 আসবে, তারপরে বলো কি আসবে? 2 টু দি পাওয়ার 3 আসবে, হয় কি হয় না বলো? সো দেখো এখানে আমি এটাকে কিভাবে লিখতে পারবো, তুমি বলো আমাকে কিভাবে লিখতে পারবো? এটাকে লিখতে পারবো হচ্ছে 2টাকে লিখবো আমি 5 বার, আমরা যেটা জানতাম আগে থেকেই, ঠিক আছে? 5 বার লিখে দিলাম, তারপরে আবার গুণ দিলাম এই ডট চিহ্নটার জন্যে, তারপরে 2 আবার লিখছি 3 বার, তাই তো? 2 টু দি পাওয়ার 3 এর জন্য, 2 টু দি পাওয়ার 3 এর জন্য 3 বার লিখলাম, ঠিক আছে? এই ভ্যালুটা আসলো। নেক্সট দেখো এ টু দি পাওয়ার এম প্লাস এন, মানে এটা হলো কি, সরি, রাইট হ্যান্ড সাইড, তাই না? রাইট হ্যান্ড সাইড যেটা এইটা আর কি, এ টু দি পাওয়ার এন। সো এটা ইকুয়াল টু আমি কী লিখতে পারি? এটা ইকুয়াল টু লিখতে পারি না, এর ভ্যালু আমি 2 বসাবো, এখানে 5 বসাবো, প্লাস 3 বসাবো, তাই না? তো এটাকে কি লিখতে পারি আমরা? উপরে 5 আর 3 যদি যোগ করে দিই তাহলে কি হবে? 2 টু দি পাওয়ার 8, তাই না? এখন 2 টু দি পাওয়ার 8কে আমরা কীভাবে লিখতে পারি? 1 2 3 4 5 6 7 8। খুব ভালোভাবে কিন্তু এক্সপ্লেন করে দিচ্ছি, যেন দ্বিতীয়বার তোমাকে বুঝতে না হয়, বুঝলে তো? এখানে দেখো কতগুলো 2 আছে, এখানে আছে 5টা, এখানে আছে কটা? 3টে, টোটাল কতটা? 8খানা 2 আছে। এখানে কতগুলো আছে? 8খানা 2 আছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি না যে এই যে এক্সপ্রেশনটা আছে এটা ইকুয়াল টু এটা? তার মানে কি, এখান থেকে আমি তাহলে বলে দিতে পারি অতএব 2 টু দি পাওয়ার 5 আর 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5 প্লাস 3, তাই না? লিখে বলতে পারি তো, যেহেতু এই দুটোই সমান সমান সংখ্যক 2 আছে সেই কারণে। সো সেই ব্যাপারটাকেই, এটা যেমন আমি এক্সাম্পল হিসেবে তোমাকে বলে দিলাম, সেই ব্যাপারটাই কি এখন প্রমাণ করে দেখাতে হবে, ঠিক একই নিয়ম প্রমাণ করতে দেখাতে হবে, বুঝতে পারলে তো? তো দেখো আমি তাহলে পরের পেজে তোমাকে প্রমাণটা দেখাই। দেখো প্রুফ 1 নম্বর ছিল, তাই না? ফর্মুলা বা সূত্র। তো এটার প্রুফটা দেখো তোমরা কীভাবে করছি। সো প্রথমে তোমাকে দেখে নিতে হবে এখানে একইভাবে যে এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু আমরা কীভাবে লিখতে পারবো? এ ক্রস এ ক্রস এ ক্রস চলতে থাকবে একদম এম সংখ্যক, তাই তো? এম সংখ্যক। তারপরে এ টু দি পাওয়ার এন সমান কী লিখতে পারি আমরা? এ ক্রস এ ক্রস এ ক্রস চলতে থাকবে এন সংখ্যক।
তাই না? নেক্সট এ টু দি পাওয়ার এম প্লাস এন ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, এ ক্রস চলতে থাকবে। এখানে কি হবে, এম প্লাস এন সংখ্যক, তাই তো? আমি বেশি কিছু লিখছি না, জাস্ট বোঝার জন্যই লিখে দিচ্ছি। প্রুফটা তোমরা একটু বুঝে নাও, একটু জাস্ট দেখে নাও যে হ্যাঁ আমি কীভাবে প্রুফ করছি। সো আমি যদি কি করি দেখো, এখানে তোমার টোটাল কতগুলো আছে, এখানে টোটাল আছে এম প্লাস এন সংখ্যক, আর এখানে কতগুলো আছে এম সংখ্যক আর এন সংখ্যক। সো এই দুটো যদি আমি যোগ করে দিই, ঠিক আছে, এই দুটোকে আমি যদি গুণ করে দিই তাহলে টোটাল কতগুলো হবে, এখানে এই দুটো মিলে এম প্লাস এন সংখ্যক, তাই না? এম প্লাস এন সংখ্যক, যেটা কি এর সাথে সমান, বুঝতে পারছো তো? সো আলাদা করে আমি এই দুটোকে আমি অ্যাড করে তোমাদেরকে লিখে দেখালাম না, কিন্তু তোমরা বুঝে যাও ব্যাপারটা হলো যে এটাকে আর এটাকে আমি যদি গুণ করি তাহলে টোটাল কতগুলো হয়ে যাবে, টোটাল হয়ে যাবে এম প্লাস এন সংখ্যা। আর এখানে এ টু দি পাওয়ার এম যেটা আছে সেটা কতগুলো আছে, এম প্লাস এন সংখ্যা। সো এই দুটো এক্সপ্রেশন তাহলে সমান নয়। সো এখান থেকে বোঝা যায় যে এই দুটো এক্সপ্রেশনকে আমরা সমান আকারে লিখতে পারি, ঠিক আছে? সো এখান থেকেই আমরা বুঝে গেলাম যে এ টু দি পাওয়ার এম প্লাস এন ইজ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এম ডট এ টু দি পাওয়ার এন ডট মানে কি গুণ। সো এখান থেকেই আমরা এটাকে প্রুফ বলে দিতে পারবো, রো পিইডি, প্রুফড, তাই তো? প্রুফড আকারে লিখে দিতে পারলো। সো অ্যাকচুয়ালি পরীক্ষাতে আসে না, তাই আমি তোমাদেরকে খুব ভালোভাবে একদম লিখে দিলাম, ঠিক আছে? তোমরা শুধু বুঝে নাও যে হ্যাঁ এটাকে এভাবে করে প্রমাণ করা হয়, বুঝে গেছো? নেক্সট দেখো, নেক্সট যেটা সূত্র আছে 2 নম্বর সূত্র, সেটাকে তোমরা দেখো। তাহলে এখন একটু স্পিডটা বাড়াই, তাই না? তো দেখো নেক্সট যেটা সূত্র আছে সেটা হলো যে এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু হলো কি এ টু দি পাওয়ার এম মাইনাস এন, অথবা এটাকে আবার লেখা হয় এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন, তাই না? এটা সমান সমান তো তাই। তো এই সূত্র আছে, এই সূত্রটাকেও তাহলে প্রমাণ করতে হবে। তো দেখো প্রথমে এক্সাম্পল হিসেবে তোমাদেরকে এটাতেও আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। এখানেও নিলাম আমি এ সমান সমান আমি নিয়ে নিলাম 2, আর এম সমান সমান নিয়ে নিলাম আমি 5, এন সমান সমান নিয়ে নিলাম আমি কি 3, ঠিক আছে? তো দেখো প্রথম এক্সপ্রেশন যেটা লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে, এটাকে তোমরা ভুলে যাও, এটাকে ভুলে যাও, কেটে দিলাম আমি, ঠিক আছে? জাস্ট এটাকে প্রুভ করতে হবে। সো লেফট হ্যান্ড সাইড সমান সমান কি, লেফট হ্যান্ড সাইড সমান সমান হলো যে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বা ভাগ এ টু দি পাওয়ার এন। সো এখানে দেখো 2 টু দি পাওয়ার 5 ডিভাইডেড আমি কি লিখতে পারবো 2 টু দি পাওয়ার 3 লিখতে পারবো, তাই না? তো দেখো এটাকে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 বাই এই যে যেহেতু বলছে 2 টু দি পাওয়ার 3, তাই না? নেক্সট আমি এখানে এ টু দি পাওয়ার রাইট হ্যান্ড সাইড আগে আমি যদি নিই তাহলে এম মাইনাস এন, যেটার মানে হলো 2 টু দি পাওয়ার 5 মাইনাস 3, ঠিক আছে? সো এটার ভ্যালুটা কত আসবে, এটার ভ্যালুটা আসবে হচ্ছে 2 টু দি পাওয়ার 2, মানে উপরে একটা মাইনাস করে দিলে 2 টু দি পাওয়ার 2 আসবে। তার মানে এখানে দেখো এটাকে আমি যদি ভাঙতে শুরু করি, সো উপরেরটা উপরে লিখলাম, মানে লবেরটা লবের জায়গায় লিখলাম, লবের জায়গায় কটা 2 হবে, 5খানা 2 হবে। তেমনি হরের জায়গায় কটা 2 হবে, 3খানা 2 হবে। তো এখান থেকে যদি আমি কাটাকাটি করি তাহলে দেখো 1 2 3 4, এভাবে উপরে 3টা নিচের 3টা কিন্তু কেটে গেল, আর কটা 2 পড়ে থাকলো, 2টো পড়ে থাকলো, তার মানে কি 2 এর স্কোয়ার। দেখো তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড তাহলে কি সমান হয়ে গেল না? এখানে দেখো লেফট হ্যান্ড সাইড থেকেও আমি পেলাম 2 টু দি পাওয়ার 2, রাইট হ্যান্ড সাইড থেকেও পেলাম আমি 2 টু দি পাওয়ার 2। সুতরাং কি হলো, এটা আমি তাহলে এখান থেকে কনক্লুশন বলে দিতে পারি কি যে এটা তাহলে সমান। তো এটা আমি এক্সাম্পল হিসেবে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার তোমাদেরকে আমি দেখাই যে এটা প্রুফ কীভাবে করতে হয়, বুঝলে? সো প্রুফটাকে দেখাই। সো 2 নম্বরের কি দেখাবো, প্রুফ।
তো দেখো, কারো যদি মনে হয় যে ক্লাসটাকে আমি খুব স্লো করাচ্ছি, ঠিক আছে, তাহলে তোমরা কি করতে পারো, তোমরা 1.5x-এও দেখতে পারো ভিডিওটাকে, ঠিক আছে। ইউটিউবের একটা অপশান আছে, ওখানে দেখবি ভিডিওর, ওখানে অপশান সেটিংসে গিয়ে ওখানে দেখবে যে ভিডিওকে 1.5x-এও প্লে করতে পারো, ঠিক আছে। আর আমি বলবো যে ভিডিওটাকে তোমরা ধীরে ধীরে দেখো, আস্তে আস্তে দেখো, তাহলে কী হবে, তোমাকে বাড়িতে গিয়ে আর পড়তে হবে না, তোমাকে বাড়িতে পড়তে হবে না আর, বুঝতে পারছো তো, সেই কারণে। সো দেখো, এই প্রুফটা একটুখানি আলাদা, ঠিক আছে। দ্বিতীয় যে প্রুফটা আমি এটা আগে টপিকটা লিখে দিই যে কী করা ছিল আসলে। কী ছিল টপিকটা? এ টু দি পাওয়ার m ডিভাইডেড এ টু দি পাওয়ার n which is equals to কি, এ টু দি পাওয়ার m মাইনাস, কই লিখতে পারছি, কী হলো রে, যাই হোক, এটাকে আমরা প্রুফ করবো, তাই তো। সো এটাকে মাথায় রাখবো প্রথমে যে হ্যাঁ, এখান থেকে আমাকে এভাবে করে প্রুফ করতে হবে। সো প্রথমে দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যে এ টু দি পাওয়ার এম এর যেটা এক্সপ্রেশন আছে, এখানে এমটা কিন্তু কি হবে, এমটা হবে একটা অখণ্ড সংখ্যা, বলেছিলাম তো, অখণ্ড সংখ্যা, তাই না। তো এই অখণ্ড সংখ্যাটাকে আমাকে এখানে মাথায় রাখতে হবে, সেই কারণে এই প্রুফটা একটুখানি আলাদা হয়ে যাবে। তো দেখো, ধরো এখানে এম আছে, প্রথমে বলবে যে ধরি যে এম আছে, এমটা হচ্ছে এন এর থেকে বড়, এম ইজ গ্রেটার দেন এন, ঠিক আছে। প্রথমে এই কেসটাকে আমাদেরকে ধরে নিতে হবে, 1 নম্বর কেস, এটা কেস 1, ঠিক আছে, এটা। সো এম মাইনাস এন যেটা হবে সেটা কি হবে, তাহলে পজিটিভ হবে। পজিটিভ মানে কি, ধনাত্মক অখণ্ড সংখ্যা হয়ে যাবে, তাহলে ধনাত্মক অখণ্ড সংখ্যা। সো এম মাইনাস এন যেটা হলো সেটা কি হবে, পজিটিভ হবে, তাই না, পজিটিভ ভ্যালু। কারণ কি, কারণ হলো এমটা হলো এন এর থেকে বড়। সো দেখো, এখানে আমি এভাবে করলাম যে লিখলাম যে এ টু দি পাওয়ার এন লিখলাম, এ টু দি পাওয়ার এন ডট এ টু দি পাওয়ার এম মাইনাস এন। তোমাদেরকে আমি এক্সাম্পলটা প্রুফটা করে দেওয়ার তারপরে বলছি, ঠিক আছে, কোনো ব্যাপার না, সেটা আগে তোমরা প্রুফটাকে দেখো। দেখো, এটা ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, যে গুণের যে 1 নম্বর যে ফর্মুলা দেখলাম আমরা, 1 নম্বর ফর্মুলা কী দেখলাম, এ টু দি পাওয়ার এম ডট এ টু দি পাওয়ার এন হুইচ ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন। তার মানে কি, এখানে যেহেতু গুণ আছে, তাহলে আমি কি দুটোকে যোগ করে দিতে পারি, যোগ করে দিলে কী হবে, এন প্লাস এম মাইনাস এন। আর এটা মানে কি, এখানে দেখো প্লাস এন আর মাইনাস এন তাহলে কেটে গেল, কেটে গিয়ে কী আসলো, এ টু দি পাওয়ার এম। আর এখানে আমরা বলতে পারছি যে এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এম মাইনাস, সরি, এটা হবে কী হবে, এ টু দি পাওয়ার এম মাইনাস এন। দেখো, এ টু দি পাওয়ার এম মাইনাস এনটাকে রেখে দিলাম আমি এ পাশে, আর এখানে কী করলাম, এখানে পাঠিয়ে দিলাম এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন, ঠিক আছে। তো দেখো, অলরেডি কিন্তু প্রমাণটা কিন্তু হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ কি না আমি জানি না, তবে প্রমাণটা এখানে হয়ে গেছে, এম মাইনাস এন হুইচ ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম ডিভাইডেড এ টু দি পাওয়ার এন, বুঝতে পারছো তো, এই যে এটা প্রমাণ করছিলাম। তো দেখো, এটা ইকুয়াল টু এটা, দেখতে পাচ্ছ এক্সপ্রেশনটা। সো প্রমাণটা আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম। হ্যাঁ, এটা ছিল কিন্তু কেস 1। কোনো ক্ষেত্রে কি হয় যে কেস 2টাকে কী হবে, যে কেস 2 আছে, কেস 2টা হবে যে এন আছে, এন এর ভ্যালুটা সেটা এম এর থেকে বড় হতে পারে, মানে উল্টো হতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা উল্টোভাবে প্রমাণটাকে করব। আর প্রমাণটা যেহেতু অতটা বেশি ইম্পর্টেন্ট না, সেই কারণে আমি তোমাদেরকে কেস 2টা কিন্তু দেখাচ্ছি না, ঠিক আছে। কেস 1টাই বুঝে গেলে এনাফ, ঠিক আছে, কারণ এটা তোমাদের প্রমাণ কিন্তু পরীক্ষায় আসবে না, সো ফালতু অত বেশি করেও লাভ নেই, ঠিক আছে। সো 2 নম্বরটা কিন্তু হলো। আর এক্সাম্পল যদি দেখতে চাও তাহলে এক্সাম্পল তো অলরেডি আমি তোমাদেরকে দিয়েওছি এখানে, সো আলাদা করে আর বলছি না, ঠিক আছে। আমি ভাবলাম দিইনি এক্সাম্পল, সো 2 নম্বরে এক্সাম্পল দিয়ে দিয়েছি, তাই তো।
নেক্সট দেখো, নেক্সট আমরা তাহলে 3 নম্বর ফর্মুলায় যাই তাহলে। তো 3 নম্বরের ফর্মুলা যেটা আছে সেটা তোমরা বুঝে নাও যে 3 নম্বর ফর্মুলাটা কী। দেখো এখানে 3 নম্বরে যেটা ফর্মুলা আছে সেটা হলো এ টু দি পাওয়ার এম, ঠিক আছে, তার আবার একটা পাওয়ার আছে সেটা হলো এন, হুইচ ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম এন। বুঝতে পারছো? সে দেখো প্রথমে এক্সাম্পল হিসেবে তোমাদের বলে দিই, নইলে ভুলে যাবো পারে। তো এক্সাম্পল হিসেবে এটা, এই যে এক্সপ্রেশনটা আছে এটাকে তুমি যদি বুঝতে চাও তাহলে তুমি যে কোনো সংখ্যা ধরে নিতে পারো, এটাকে যে কোনো কিছু ধরে নিতে পারো, এ ইকুয়াল টু ধরে নিতে পারো 3, ছোটো ছোটো সংখ্যা নিয়ে ধরি তাহলে তোমাদেরকে বুঝতে সুবিধা হবে। এম ইকুয়াল টু 2 আর এন ইকুয়াল টু ধরে নিতে পারো তুমি 5, ঠিক আছে, বা এমটাকে 5 ধরো আর এনটাকে কী ধরো 2 ধরো, ঠিক আছে। দেখো তাহলে রাইট হ্যান্ড সাইড সমান সমান কী হতে পারে, রাইট হ্যান্ড সাইড সমান আমি লিখতে পারি যে এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু, আমি এর জায়গায় বসিয়ে দিলাম 3, এমের জায়গায় বসিয়ে দিলাম আমি 5, এনের জায়গায় আমি বসিয়ে দিলাম 2, হ্যাঁ ঠিক আছে। আর এটাকে আমি লিখতে পারি দেখো 3 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 5। বুঝতে পারছো? এই যে ভিতরের এক্সপ্রেশনটা এটাকে আমি সেম রাখলাম, আর কী করলাম এর পাওয়ার যেহেতু 2 আছে সেই কারণে সেটাকে দুবার লিখে দিলাম। বুঝে গেছো? নেক্সট দেখো এখানে আসো, সরি এটা তো লেফট হ্যান্ড সাইড হবে, কেন রাইট হ্যান্ড সাইড, তাই না? রাইট হ্যান্ড সাইড, এবার রাইট হ্যান্ড সাইডটা দেখো এ টু দি পাওয়ার এম এন ইকুয়াল টু, আমি তাহলে কী লিখতে পারি, এম এন মানে কি গুণ আছে, তার মানে এখানে লিখছি আমি 3, 5, হ্যাঁ গুণ মানে আমি ডট দিলাম আর 2 দিয়ে দিলাম, তাই তো। তো দেখো এখানে টোটাল তাহলে কতগুলো হবে 3, আর উপরেরটা যদি আমি গুণ করে দিই তাহলে হবে কত 10, তাই না। আর গুণের যে ফর্মুলাটা আমি প্রথমে দেখলাম যে ফর্মুলা 1 যেটা ছিল, ঠিক আছে, ফর্মুলা 1টা তোমাদেরকে একবার রিক্যাপ করে দিই। ফর্মুলা 1 কোথায় গেল, এই তো ফর্মুলা 1, এই যে ফর্মুলা 1 এখানে যে গুণ আকারে ছিল যে দুটো, সেই এম আর এন এর পাওয়ার দুটোকে যোগ করে দেওয়া যাচ্ছিল, সেটাকে কাজে লাগিয়ে আমি কি করব, আমি সেটাকে লিখে নেব, ঠিক আছে এখানে। সো এর যে পাওয়ার দুটো আছে, একটা আছে 5, এখানেও আছে 5, সো 3 টু দি পাওয়ার আমি তাহলে কি দুটোকে যোগ করলে 10 পেয়ে যাবো। সো দেখো এটা ইকুয়াল টু এটা, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। দেখতে পাচ্ছ তো, আমি পিওর এক্সাম্পল হিসেবে তোমাকে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আমি তোমাকে বুঝিয়ে দিলাম এটা। তাহলে কি এবার তাহলে প্রুফটাকেও করে নেওয়া যাক। তো চলো তাহলে প্রুফটাকে করে নিই আমরা। প্রুফ অফ কত, এটা 3 নম্বর, তাই তো। প্রুফ অফ 3 কী প্রমাণ করছিলাম আমরা, যে এ টু দি পাওয়ার এম তার পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম এন, এটাকে আমরা প্রমাণ করব। দেখো তাহলে আমাদের আলটিমেট রেজাল্ট হবে এটা। সো দেখো সিমিলার ওয়েতেই আমরা প্রথমে আগে লিখে নেব যে এ টু দি পাওয়ার এম তার পাওয়ার এন, এটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম গুণ হিসাবেও লিখতে পারো, এ টু দি পাওয়ার এম গুণ এ টু দি পাওয়ার এম ডট 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 করে কী হবে, কত চলে যাবে, এন সংখ্যক হবে না, এম সংখ্যক, অখণ্ড সংখ্যা সবগুলো, তাই তো, অখণ্ড সংখ্যাটা লিখছি না। তারপরে তুমি দেখো যে এটাকেও ভাঙতে পারবে, তাই তো। দেখো এখানে বলেছে যে এ টু দি পাওয়ার এম যেটা আছে সেটাকে আমরা এবার কিন্তু কী করতে পারবো, যোগ করে দিতে পারবো, তাই না। এই যে এমগুলো আছে, যে ফর্মুলা 1-এ আমরা পড়লাম, যেটা ফর্মুলা 1 যেটা দেখালাম, যে পাওয়ারে যেগুলো থাকবে সবগুলো যোগ হয়ে যাবে। তো এটাকে যদি আমি যোগ করে দিই তাহলে কি হবে দেখো, তাহলে হবে যে এ টু দি পাওয়ার এম প্লাস এম করতে 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 চলতেই থাকবে, তাই না। আর এখানে কি হবে তাহলে, এন সংখ্যক, তাই তো। তো এম কতগুলো আছে, তাহলে এম হয়ে যাবে তাহলে এন সংখ্যক, তাই তো। তো এটার মানে কি, এটার মানে হলো এন সংখ্যক এম এর যোগফল, তার মানে কি আমরা কি লিখতে পারি, এ টু দি পাওয়ার এম
গুণ এন, তাই না? এটা সমান মানে কি, ধরো তোমাকে এখানে বলে দিচ্ছে যে 2+2+2, এটাকে আমি লিখবো কত, 10 বার, ঠিক আছে, 10 বার। তার মানে কি 2 × 10। কেন বলছি 2 × 10 কেন হবে, তুমি করে দেখো, তুমি যোগ করে দেখো এটাকে 10 বার। সো একবার, দুবার, তিনবার করতে করতে কতবার হবে, 10 বার হবে। তার মানে যোগ করলে এটার টোটাল আসবে 20, আর এটাকে যদি গুণ করো তাহলে 20 আসবে। সো এই জিনিসটাকে তুমি যদি দেখো, তাহলে সিমিলারলি আমি যদি অ্যাপ্লাই করি এটাকে, তাহলে এটা কিন্তু m×n আসবে, কারণ এখানে m এতগুলো আছে, সেটা কত, n সংখ্যক। সুতরাং এটাকে আলটিমেটলি আমরা এভাবে লিখতে পারবো। তার মানে কি, অ্যাকর্ডিং টু দ্য এক্সপ্রেশন যদি দেখি, তাহলে আমরা কী করতে পারবো, a⁻m আর n-কে এখানে লিখে দিতে পারবো। সো প্রমাণ হয়ে গেল, খুব সিম্পল। আমি নোট আকারে তোমাদেরকে লিখে দিচ্ছি না, আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি যে এভাবে হয়, কারণ তোমাদেরকে লেখার কোনো দরকার নেই এই চ্যাপ্টারটা, জাস্ট ভিডিওটাকে সেভ করে রাখবে, ভিডিওটাকে বারবার দেখে নেবে, ঠিক আছে? আর যদি খুব পারো তাহলে তোমরা লিখে নেবে, আমি যেভাবে রাফভাবে লিখে নিচ্ছি সেভাবে তোমরাও লিখে নেবে, ঠিক আছে? সো প্রুফ কিন্তু আমি করে দিলাম 3 নম্বরের। নেক্সট তাহলে চলো, নেক্সট তাড়াতাড়ি তাহলে যাই, একটু তাড়াতাড়ি করি, তাই না? তো 4 নম্বর দেখো, 4 নম্বর ফর্মুলা কী আছে, 4 নম্বর ফর্মুলা আছে যে ab তার m ইকুয়াল টু নাকি লেখা যাবে a⁻m, ঠিক আছে, ডট b⁻m, এটা বলছে নাকি, এভাবে করে লেখা যাবে। তাহলে এক্সাম্পল হিসেবে দেখে নিই যে এটা সত্যতা যেটা আছে সেটাকে প্রমাণ করে নিই। ছোটো সংখ্যা নিই, a = 2 নিলাম, b = আমি 3 নিলাম, আর m = আমি নিয়ে নিলাম ধরো 5 নিয়ে নিলাম। তাহলে দেখি কি হয় ছোটো সংখ্যা নিয়ে। তো আমি বসাই তাহলে লেফট হ্যান্ড সাইডে আমি যদি বসাই তাহলে সেটা হবে ab তার পাওয়ার m, তাই তো? তো এটাকে কী লিখতে পারবো, 2×3 তার 5, উপরে চলে যাবে পাওয়ার। তো এটাকে আমরা লিখতে পারবো যে একটু বড় হয়ে গেলো আর কি, 6 পাওয়ার চলে যাবে 5। তার মানে রাইট হ্যান্ড সাইড যদি দেখো তাহলে সেটা হবে কত, a⁻m আর কি আছে b⁻m। এটাকে যদি আমি প্রুফ হিসেবে নিই তাহলে সেটা হবে a এর ভ্যালু 2 আছে, 5, তাই তো, 5 × b এর ভ্যালু আছে 3, সেটা হবে 5। তো এটাকে কি হিসেবে আমরা লিখতে পারবো, তাহলে এটাকে দেখো, তাহলে আমরা লিখতে পারবো মানে অ্যাকচুয়ালি গুণ করতে হবে, তাই তো, 5 বার গুণ করতে হবে, 1 2 3 4 5, আর কি হবে, আর গুণ হবে 3 গুণ হবে, 3টাকে 5 বার লিখতে হবে, 2 3 4 5। এটাকেও আমি আসলে ভেঙে দিতে হবে, কী হচ্ছে দেখি, 6 5 বার 6, 5টা 6 লিখলাম, আসলে 5টা 6 লিখলে আবার এটাকে, এই 6গুলোকে আমি যদি 2 আর 3 যদি ভেঙে দিই তাহলে এটা হবে 2×3, 2×3, হ্যাঁ, 2×3, 3টে হলো, আবার 2×3, আবার 2×3। তো দেখো এখানে যতগুলো 2 আছে, এখানে কত, 1 2, 1টা 2টো 3টে 4টে 5টে, এখানে দেখো 5টা 2 মিলে গেল। তাহলে এখানে দেখো 1টা 3 2 3 4 5, 5টা 3, এখানেও 5টা 3 আছে, মিলে গেল। তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তাই না? তাহলে আমরা এক্সাম্পল হিসেবে তাহলে তো দেখে নিলাম যে এটা সত্য, এটা ট্রু। এবার দেখবো এটার প্রুফটাকে করে, তাহলে তো চলো তাহলে প্রুফটাকে করি। প্রুফ অফ, একটু তাড়াতাড়ি করি তাহলে। প্রুফ অফ কত ছিল এটা, 4 না 5? এটা ছিল 4 নম্বর, তাই তো? প্রুফ অফ 4। তো প্রুফ অফ 4 অ্যাকচুয়ালি কী করছিলাম, যে a⁻m আছে, তাকে আমি ভেঙে লিখছিলাম a⁻m আর b⁻m। তো এটাকে যেহেতু এভাবে প্রমাণ করতে হবে, মানে আলটিমেটলি আমাকে এখানে পৌঁছতে হবে, সুতরাং আমরা শুরু করব কী হিসেবে, শুরু করব দেখো যে ab⁻m দিয়ে আমরা শুরু করব। তো ab⁻m দিয়ে শুরু করলে কী হবে, ab × ab করে চলতেই থাকবে, কত সংখ্যক, m সংখ্যক, তাই না? m সংখ্যক চলবে।
তো এটাকে আবার এ বি এভাবে আকারেও লেখা যায়, তাই না? আবার লিখবো আমি এ ক্রস বি, আবার লিখতে পারবো এ ক্রস বি এম সংখ্যক। এটাকে লিখতে হবে এম সংখ্যক অখণ্ড সংখ্যা, বুঝলে তো? আমি লিখছি না আসলে সেটা, এম সংখ্যক। তো এখানে দেখো টোটাল তাহলে এ তাহলে কতগুলো উঠে আসবে, এখান থেকে একটা এ উঠে আসবে, এখান থেকে একটা এ উঠে আসবে, একটা দুটো তিনটে চারটে পাঁচটে, এরকম করতে করতে কতগুলো হবে এম সংখ্যক। তো এ এখানে চলে আসলো কতগুলো, এ ক্রস এ এরকম যদি করি তাহলে সেটা হবে এম সংখ্যক, তাই না? তারপরে আবার এখান থেকে আবার যদি বি একটা দুটো বি তিনটে বি চারটে বি করতে করতে কতগুলো আসবে এম সংখ্যক এখানেও। তো এটাও হবে বি ক্রস বি করতে করতে এখানেও আসবে এম সংখ্যক, তাই না? তো দুটোকে আমি আলাদা করে নিলাম, এ আর বি দুটোকে আলাদা করে নিলাম, তাহলে কি আসবে এ টু দি পাওয়ার এম এটার মানে, আর এটার মানে হলো বি টু দি পাওয়ার এম। প্রুফ হয়ে গেল, বুঝতে পেরেছো? প্রুফ হয়ে গেল, খুব সহজ। নেক্সট চলো নেক্সট তাহলে 5 নম্বর ফর্মুলা, তাই তো? 5 নম্বর ফর্মুলায় তোমাদেরকে বলছে যে কী আছে 5 নম্বর ফর্মুলা, এখানে তো দেখাচ্ছে না, দেখি। 5 নম্বর ফর্মুলাতে তোমাদেরকে ভাগের ব্যাপারটাকে বলেছে। দেখো এ বাই বি তার টু দি পাওয়ার এম ইজ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এম। এই ব্যাপারটাকে নাকি প্রুফ করতে হবে। তো প্রথমে আমরা কিছু না ভেবে আগে এক্সাম্পল হিসেবে আগে এটাকে দেখি, চেক করে নিই আগে নিজেরা। একে নিয়ে নিলাম আমি 2, বিকে নিয়ে নিলাম 3, এমকে এবার বেশি নেবো না, 4 নিয়ে নিলাম ধরো। তো দেখি তাহলে কী হয়। তো লেটস সি লেফট হ্যান্ড সাইডে আমি বললাম যে এ বাই বি মানে এটা সমান আমি কী দিতে পারি, 2/3, তার কী হবে এম ইকুয়াল টু 4। তো এম ইকুয়াল টু 4 মানে এটা চলে আসলো, তাই না? তো এটাকে আমি কীভাবে লিখবো, দাঁড়াও তাহলে রাইট হ্যান্ড সাইডটা আগে লিখে নিই। তাহলে রাইট হ্যান্ড সাইডটা দেখতে কেমন সে দেখি, 2 টু দি পাওয়ার 4 হবে আর 3 টু দি পাওয়ার 4, রাইট হ্যান্ড সাইডটা নাকি দেখতে। তো এক্ষেত্রে কী হবে, 2/3 2/3 2/3 2/3। এবার উপরেরটাকে আমি যদি অ্যাড করি তাহলে সেটা কত আসবে, 2 টু দি পাওয়ার 4, আর নিচেরটাকে যদি অ্যাড করি, অ্যাড তো না মানে মাল্টিপ্লিকেশন, মানে লবের মাল্টিপ্লিকেশন করলাম, মানে গুণ করলাম লবে, আর হরে যদি গুণ করি তাহলে সেটা হবে এগেন 3 টু দি পাওয়ার 4। তো এটাই এই রেজাল্টেই আসছে, তাই না? সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, আমরা বুঝে গেলাম এটা। তো ঠিক আছে, এক্সাম্পল হিসেবে তো আমরা প্রুফ পেয়ে গেলাম। এবার আমরা দেখবো যে অরিজিনালি প্রুফ করে দেখবো যে হ্যাঁ এটা হয় কি হয় না, তাই না? সো চলো তাহলে প্রুফ করি আমরা। প্রুফ অফ কী আছে 5 নম্বর, প্রুফ অফ 5 নম্বর কী করছিলাম, এ টু দি পাওয়ার বি তার এম ই টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এম। আমাকে এই রেজাল্টে গিয়ে পৌঁছতে হবে, মাথায় রাখতে হবে আমাকে, মানে এটা হলো রেজাল্ট আলটিমেট, ঠিক আছে? তো দেখো এখানে প্রমাণটাকে খুব সহজভাবে করা হয়েছে। এখানে বলেছে একটা ফর্মুলাকে ইউজ করেছে, আসলে আগের ফর্মুলা যেটা আছে সেটা কেমন দেখো। এখানে আমি শুরু করবোই এভাবে যে বি টু দি পাওয়ার এম সেটা ইনটু হবে কি, ইনটু হবে এ বাই বি তার টু দি পাওয়ার এম। এটা সমান সমান, তো তাহলে তো মুশকিল হয়ে গেলো। তো এটাকে আমরা লিখতে পারবো দেখো যে বি ক্রস এ বাই বি তার টু দি পাওয়ার এম। এখন এটা কেন লিখলাম, এটার কারণ হলো আমরা অলরেডি কত নম্বর 4 নম্বর সূত্রটা তাহলে তোমাকে দেখাই আমি। 4 নম্বর সূত্রতে কী আছে, 4 নম্বর সূত্র এই যে 4 নম্বর সূত্র এই যে দেখতে পাচ্ছ এ বি টু দি পাওয়ার এম, তো সেটাকে আমরা লিখতে পারছি এ টু দি পাওয়ার এম আর বি টু দি পাওয়ার এম। সো এ টু দি পাওয়ার এম আর বি টু দি পাওয়ার এম সেটা কি ওখানে লেখা আছে এ টু দি পাওয়ার এম আর বি টু দি পাওয়ার এম। বুঝতে পারছো না? আরও দেখাচ্ছি, ওই এই যে, ঠিক আছে, এটা যেটা আছে আর এটা, তো এটাকে তুমি ধরো এ আর এটা হলো বি, এ টু দি পাওয়ার এম আর বি টু দি পাওয়ার এম, তাই না? তো এটাকে আমি তাহলে কি এক জায়গায় কনজুগেটভাবে লিখে দিতে পারি তাহলে ফর্মুলা অনুযায়ী। 4 নম্বর ফর্মুলা 4, তাই না? 4 নম্বর ফর্মুলা থেকে আমরা কিন্তু এটাকে লিখে দিতে পারি।
তো এখানে যদি দেখি তাহলে এখানে দেখো যে বিটা আর এই বিটা কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো, এ টু দি পাওয়ার এম পড়ে থাকলো। সো এগেইন এখানে অর হিসেবে আমি যদি লিখি তাহলে এখানে কি চলে আসবে, বি টু দি পাওয়ার এম, ওটা কি নামিয়ে দিচ্ছি আমি, এটা চলে আসলো। তারপর আবার অর, তাহলে এখানে আমি এটাকে রাখলাম আর বি টু দি পাওয়ার এমটাকে কী করলাম, পার করে দিলাম এখানে। সো পার করে দিলে কী হবে, এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এম চলে আসলো। সো আমি তো এটাই প্রুভ করছিলাম তখন থেকে, চলে এসছে। সো এই যে এক্সপ্রেশনটা আছে এখান থেকে আমি শুরু করলাম, আর কিভাবে আমি এই ফর্মুলাটাকে পেয়ে গেলাম। সুতরাং এই জিনিসটাকে মনে রাখতে হবে, বুঝতে পারলে, এই জিনিসটা মনে রাখলে হয়ে যাবে। তোমাদের ফর্মুলাটা ইম্পর্টেন্ট না, তবুও তোমরা দেখে রাখো, জাস্ট তোমাদের ব্রেনটা অনেক ডেভেলপ হবে, মানে এই ফর্মুলাগুলো, এই প্রুফগুলো তোমরা যদি দেখো, মানে ভালো লাগবে, আসলে ম্যাথামেটিক্স পড়তেও ভালো লাগবে। তো কীভাবে পেলাম খুব ভালোভাবে বুঝে গেলে, দেখে নিয়েছো। তাহলে দেখো আমরা কিন্তু 5খানা ফর্মুলা কিন্তু অলরেডি পড়ে ফেলেছি, ঠিক আছে। এবার নেক্সট কয়েকটা ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো তোমরা দেখে নাও, খুব তাড়াতাড়ি আমি তাহলে বলে দিচ্ছি। তাহলে নেক্সট যেটা ফর্মুলা হবে 6 নম্বরে, সেটা আমি বলি। দেখো অনেকেই কিন্তু ভাবছে যে আমি এ টু দি পাওয়ার এম যেটা আছে সেই এমটাকে আমি বলছি কি অখণ্ড সংখ্যা, তাই না, অখণ্ড সংখ্যা বলছি। কিন্তু আমি অখণ্ড সংখ্যার মধ্যে কিন্তু জিরোটাকে কিন্তু আমি আলোচনা করছি না। তো এই জিরো এর ক্ষেত্রে কি হবে, তার মানে কি এ টু দি পাওয়ার জিরোটা কী হবে। সো সেই রিগার্ডিং হলো এই ফর্মুলাটা, ঠিক আছে। তাহলে আমি ফর্মুলাটা লিখি। দেখো ফর্মুলাটা হলো যে এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু বলছে 1, হ্যাঁ, এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু 1, এটাই বলছে ফর্মুলা। কী হবে সেটা বল। তো রিয়েল লাইফ হিসেবে তো এটাকে প্রমাণ করাটা একটু কঠিন, তো এটাকে মানে একেবারে সোজাসুজি আমরা প্রুফ করবো। সো প্রুফটাকে কীভাবে করবো সেটা তোমরা দেখো। সো প্রুফ দেখো, এই প্রুফ করার মাধ্যমেই আমরা কি করতে পারবো, এই যে ফর্মুলাটা আছে সেটাকে আমরা বুঝতে পারবো আসলে, বুঝলে। সো দেখো এটার প্রুফটা আসলে খুবই সহজ। তাই এখানে দেখো যে সূচকের যে আগের কিছু ফর্মুলা আছে সেখান থেকে আমরা আসলে এটাকে নেব। কেমন, আমরা শুরু করবো এখানে যে এ টু দি পাওয়ার জিরো ইন্টু এ টু দি পাওয়ার এম, এখান থেকে শুরু করবো, এ টু দি পাওয়ার জিরো ডট এ টু দি পাওয়ার এম। সো এটা ইকুয়াল টু কি, এ টু দি পাওয়ার জিরো প্লাস এম, তাই না, প্রথম ফর্মুলা সূচকের। তো প্রথম ফর্মুলা অনুযায়ী আমরা যদি দেখি তাহলে এটা হবে কি এ টু দি পাওয়ার এম, হয় কি না বলো। দাঁড়াও আমি তোমাদেরকে এটাকে এভাবে না লিখে আমি তোমাদের নিচে লিখে দেখাই, অর এ টু দি পাওয়ার জিরো ইন্টু এ টু দি পাওয়ার এম হুইচ ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম, তাই না, এই দুটোকে অ্যাড করে দিলে জিরো প্লাস এম ইকুয়াল টু এম হয়। অথবা দেখি তাহলে এ টু দি পাওয়ার জিরোকে আমি এখানে রাখলাম আর এই এমটাকে কী করলাম এখানে পাঠিয়ে দিলাম, কী হবে দেখো, এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এম। তো এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এম কেটে যাবে। এছাড়াও তুমি বলতে পারো যে এটা আসলে সূচকেরই আবার ফর্মুলা ইউজ করব আমরা, যে এটা যদি হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি, কী লিখতে পারি, এ টু দি পাওয়ার এম মাইনাস এ টু দি মাইনাস এম, ঠিক আছে। ফর্মুলাটা আমরা দেখলাম না, ডিভিশনের যেটা ফর্মুলা ছিল, এ টু দি পাওয়ার এম বা এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন। তো সেটাকে ইউজ করে কাজে লাগিয়ে আমরা কী করলাম, এটাকে এখানে লিখে দিলাম এম মাইনাস এম, তাই না। সরি, এটা আসলে কাজে লাগানোর দরকার হবে না, ঠিক আছে, আমি ভুল বললাম, এখানে কাজে লাগাতে হবে না এই ফর্মুলাটাকে, কাজে না লাগিয়েও এটা প্রুফ অলরেডি হয়ে যাবে এমনিতেই। কীভাবে হবে দেখো। সো কেটে দিলে, আমি যেটা প্রথমে বলছিলাম আর কি, কেটে দিতে হবে, কেটে দিলে কী হবে, 1 চলে আসবে। সো এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু কী পেয়ে গেলাম আমরা, 1, ঠিক আছে, ফর্মুলাটা ইউজ করার দরকার হচ্ছে। সো প্রুফ পেয়ে গেছো। তো এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে, তার মানে কি, আমি যদি 5-এর পাওয়ার জিরো দিই তার মানে সেটা 1, 4-এর পাওয়ার যদি জিরো দিই তার মানে সেটা 1, যদি 1000-এর পাওয়ার যদি আমি জিরো দিই, ঠিক আছে, 1000-এর পাওয়ার আমি জিরো দিই তাহলে সেটাও মানে 1, বুঝেছো। সো এটা খুব মানে একটা কী বলতে পারো, কী বলো তো, একটা কন্ট্রোভার্সিয়াল জিনিস যে কারো পাওয়ার কী করে 1 হতে পারে। সো সেটার প্রুফ হলো এটা। সো এই প্রুফটাকে তোমরা মনে রাখতে পারো, মানে যারা ভাবছো যে ম্যাথামেটিক্সটা খুব ভালোভাবে পড়বো, সেক্ষেত্রে এই প্রুফটাকে তোমরা মনে রাখতে পারো, খুব ভালো একটা জিনিস, ঠিক আছে।
ধরো রাস্তাঘাটে তোমার মেসমশাই চলে আসলো, তোমাকে জিজ্ঞেস করে নিলো x⁻0 = 1 কী করে হলো, তখন তুমি কী করলে? তুমি এই প্রুফটাকে করে দিলে। খুব সুন্দর একটা প্রুফ। চলো তাড়াতাড়ি তাহলে শেষ করে এটাকে। নেক্সট ফর্মুলা দেখো। নেক্সট ফর্মুলা হলো 7 নম্বর ফর্মুলা, আর সেই ফর্মুলাটা হলো a⁻m সংক্রান্ত, সরি a⁻m a⁻m সমান বলছে a⁻1/a⁻m, এই যে ফর্মুলাটা এটা। তো এক্সাম্পল হিসেবে তুমি যদি দেখো তাহলে আমি তোমাকে তাড়াতাড়ি বলে দিই যে এর ভ্যালু ধরো 2 নিলে আর এম এর ভ্যালু ধরো 3 নিলে, 2 এর ভ্যালু -3 নিলে, তো এখানে আমি কি লিখতে পাবো? তোমার কি মনে হয় কি লেখা যেতে পারে? এক্সাম্পল হিসেবে আসলে এই ফর্মুলাটাকে ইউজ করা যাবে না, ফর্মুলাটাকে প্রুফ করা কিন্তু একটু জটিল হয়ে যাচ্ছে, তাই না? এছাড়া তুমি এটাও লিখতে পারো, না লিখে যাবে না, এক্সাম্পল হিসেবে এটাকে প্রুফ করাটা যাচ্ছে না। তো আমি সোজাসুজি প্রুফটাই করি। প্রুফ করলে তো আমি আসলে বোঝার জন্য এক্সাম্পলগুলো প্রথমে দেখালাম, কিন্তু কিছু কিছু ফর্মুলা হচ্ছে দেখা যাচ্ছে যে সেখানে এক্সাম্পলটাকে ইউজ করা যাচ্ছে না, সেটাকে সোজাসুজি প্রুফ করতে হবে। ঠিক আছে? তো দেখো, খুব ইজি একটা জিনিস, আর সেটা হলো যে a⁻0 যেটা আছে সেটা এর আগে যে ফর্মুলাটা দেখলাম সেই ফর্মুলাটাকে কাজে লাগানো হবে। কেমন করে দেখো, এখানে আমি নিলাম a⁻m ইন্টু a⁻m। সো এটাকে আমরা কী লিখতে পারি? a⁻m - m, মানে দুটোকে আমি যদি যোগ করি, সো অর হিসাবে তুমি দেখো a⁻m ডট a⁻m। সো m - m মানে কি? a⁻0, আর a⁻0 মানে কি বলো? a⁻0 মানে কি? a⁻0 মানে হলো 1। সো আবার এটাকে লিখবো, এই যে a⁻m আছে এটাকে আমি পার করে দিলাম এদিকে, ঠিক আছে? পার করলে কী হবে? a⁻m এটা পড়ে থাকলো, আর 1/a⁻m চলে আসলো, হলো প্রুফ। হয়েছে? এই যে চাইছিলাম এটা, সো প্রুফ হয়ে গেছে। সো a⁻m সমান মনে রাখবে 1/a⁻m। তার মানে কি, ধরো 5⁻6, এটার মান হলো 1/5⁻6, বুঝলে? এছাড়া 4⁻³ এটার মানে কি? এটার মানে হলো 1/4⁻3, বুঝলে? এভাবে করে ফর্মুলাটাকে কাজে লাগানো হবে, যেটা পরবর্তীতে আমরা অঙ্ক করব। ঠিক আছে? চলো তাহলে পরের ফর্মুলায় যাই। পরের ফর্মুলা হলো 8 নম্বর ফর্মুলা। খুব সহজ একটা ফর্মুলা। দেখো, পরের ফর্মুলাটা একটু বোঝো, সেটা হলো রিগার্ডিং ভগ্নাংশ। আমি তখন থেকে ওই a⁻m নিয়ে বললাম, তো এমটাকে অখণ্ড সংখ্যা বলছিলাম। তো এই অখণ্ড সংখ্যা এমটা না হয় যদি p/q আকারে হয়, তার মানে কি ভগ্নাংশ হয়, 2/3, 1/3, হ্যাঁ, হতে পারে সেটা 10/25, হ্যাঁ, তারপরে হতে পারে তুমি ধরো 12/13, এগুলো হতে পারে। মানে এভাবে যদি হয় তাহলে কি হবে? তাহলে ফর্মুলাটা তাহলে কি এই সমস্ত সংখ্যার ক্ষেত্রে? মানে আমি তো বলছিলাম তোমাকে, লিমিট বানিয়ে দিয়েছিলাম যে এমটা হবে অখণ্ড সংখ্যা, তোমাকে প্রথমে বলে দিয়েছিলাম 1, 2, 3, 4 এরকম হবে, কিন্তু সেটা যদি ভগ্নাংশ হয় তাহলে কী হবে? সেই রিগার্ডিং হলো এই ফর্মুলাটা, 8 নম্বর ফর্মুলাটা। তোমরা দেখে নাও, খুব সহজ একটা ফর্মুলা। তো 8 নম্বর ফর্মুলায় তোমাকে বলা হচ্ছে যে a⁻, ঠিক আছে, a⁻p/q ইজ ইকুয়াল টু, বলছে কী বলছে বলো? a⁻p/q ইজ ইকুয়াল টু বলছে √, এখানে বলছে √, বলছে a⁻p, আর এখানে হবে q। এইটা হলো ফর্মুলা। এক্সাম্পল দিয়ে মনে হয় এটাকে খুব ভালোভাবে বোঝা যাবে। ধরো 2 আসলো এর জায়গায়, 2⁻, p/q সমান আমি ধরে নিলাম ধরো 3/2, এরকম কিছু একটা ধরে নিলাম। সো এটাকে বলছে লেখা যাবে যে 2⁻3 তার রুট। এখন রুট মানে কি? এখানে 2, এই যে কিউ সমান, বুঝলে তো? এটা হলো এভাবে করে এক্সপ্রেশনটাকে লেখা যাবে। এবার তুমি যদি চাও তাহলে এটাকে কি করতে পারো, একটু দেখে নিতে পারো, সিম্পলিফাই করে নিতে পারো। ধরো আমি একটা এক্সাম্পল নিলাম যে 8⁻2/3 নিলাম,
তাহলে এটা কী হবে? সো এই ফর্মুলা অনুযায়ী যদি দেখো তাহলে সেটা হবে কি হয়, এখানে 3 আসবে আর এখানে 8-এর স্কোয়ার হয়ে যাবে। বুঝতে পারছো ব্যাপারটা কেমন হবে? ধরো 8^3/3 ধরো তুমি এখনকার জন্য, তাহলে আমি কী লিখতে পারবো? ভেতরেও 3 আবার বাইরেও 3, তার মানে কি তিনখানা মানে 8×3×3, সরি 8×8×8, তার মানে কি লিখতে পারবো 8×8×8, তার মানে কি এটা = 8, তাই না? এখানে 3টা 8 থেকে একটা 8 বেরিয়ে আসবে। সো এভাবে আসলে ফর্মুলাটা মানে কাজ করবে। আমি এক্সাম্পলটা এখন আসলে ভাবতে পারছি না, সো পরে বলবো তোমাদের। সো প্রুফটাকে করে নিই তাড়াতাড়ি করে, চলো তাহলে প্রুফটাকে করি। এটা অতটা ইম্পর্টেন্ট ফর্মুলা না, তবে প্রুফটাকে তোমরা দেখে নাও। দেখো এখানেও কাজে লাগানো হবে ইন্ডেক্সের একটা ফর্মুলা, যে p/q, এটাকে বলা হচ্ছে কিউ সংখ্যক, এটার পাওয়ার হলো কিউ। তো এটাকে কী লিখতে পারবো? a⁻p/q ইন্টু আবার a⁻p/q ইন্টু a⁻p/q, এরকম করতে করতে কত হয়ে যাবে? কিউ সংখ্যক, তাই তো? কিউ সংখ্যক। এবার আমরা ফর্মুলা ইউজ করে কী করবো? এই পাওয়ারগুলোকে যোগ করে দেবো, গুণ আকারে যেহেতু আছে, সেই কারণে আমি বলবো a⁻p/q প্লাস p/q আবার p/q, এরকম করতে করতে কত বলে যাবে? কিউ সংখ্যক। তো এটা তো আমি আগেই বললাম যে এটাকে তাহলে কিউটা কী হবে? গুণ হয়ে যাবে এদের সাথে, a⁻p/q ইন্টু কিউ হয়ে যাবে। তো কিউ আর কিউ কেটে যাবে, এখানে চলে আসলো a⁻p, ঠিক আছে? কি আসলো? p আসলো, তাই তো? তো এখান থেকে দেখো, এখান থেকে কিউটাকে যদি আমি, তার মানে কি এখানে হলো p/q, তার টু দি পাওয়ার হলো কিউ, আর এটাকে যদি আমি লিখি তাহলে a⁻p/q, মানে এটা ইকুয়াল টু হবে, এই কিউটাকে যদি এখানে পাঠিয়ে দিই, ঠিক আছে, তাহলে সেটা হবে a⁻p, তার রুট হয়ে যাবে, তাই না? তার রুট হয়ে যায়, রুট হয়ে কী হবে? এখানে কিউ আকারে চলে আসবে। সো চলে আসলো ফর্মুলা, এটাই তো ফর্মুলা ছিল, তাই না? সেই ফর্মুলাটাকে মনে রাখো, মনে রাখলেই হয়ে যাবে। নেক্সট চলো, নেক্সট ফর্মুলায় যাই আমরা। সো 8 নাম্বার হলো, এবার 9 নম্বর ফর্মুলা, ঠিক আছে? তো 9 নম্বর ফর্মুলাটা হলো যে a⁻−p/q, এটাকে, ঠিক আছে, এটাকে লেখা হচ্ছে যে 1/, ঠিক আছে, 1/√of q লিখছে আর a⁻p। বুঝতে পারছো এটা ফর্মুলাটা? প্রুফটা খুবই সহজ, প্রুফটা জাস্ট দেখে নাও তাড়াতাড়ি করে, ইম্পর্টেন্ট না, তাই আমি তাড়াতাড়ি করে তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? এই যে দেখো এটা, তো a⁻−p/q-কে আমি কীভাবে লিখতে পারি? দেখো এটাকে আমি লিখতে পারবো a⁻p/q, ঠিক আছে, তার টু দি পাওয়ার -1। কেমনভাবে লিখলাম আমি তোমাকে তাহলে একটু ভালোভাবে গুছিয়ে বলি ব্যাপারটা। ব্যাপারটা হবে যে a⁻−1 ইন্টু p/q, আর আমরা তো এই ব্যাপারটা জানি আমরা, তাই না? কত নম্বর ফর্মুলা সেটা হবে? সেটা হলো তোমার, আমি ভুলে গেলাম, এই যে ফর্মুলাটা নেই, এই ফর্মুলাটা ছিল যেটা, যে a⁻m/n, 3 নম্বর না 4 নম্বর ফর্মুলা ছিল যেটা, সো a⁻mn, এই ফর্মুলাটা ছিল না? সেই ফর্মুলাটাকে এখানে কাজে লাগানো হচ্ছে, আর কাজে লাগিয়ে কী করা হচ্ছে? এটাকে লেখা যাবে p/q-টাকে আমি রেখে দিলাম আর 1টাকে পাঠিয়ে দিলাম। আর এই 1 মানে কি? এটা মানে কি 1/a⁻p/q। এই যে -1টা আছে, এই -1টা কী করবে? এখানে নিচে পাঠিয়ে দেবে এদেরকে, এই টার্মটাকে, তো এটাই চলে আসলো এখানে। আর আমরা তো জানি আগের ফর্মুলাটা থেকে a⁻p/q সমান সমান কি 1/√of, এখানে কিউ চলে আসলো, আর এটা হবে a⁻p, তাই না? তো এটাই তো চেয়েছিল। p/q থেকে আমি শুরু করলাম, আমি এসে পৌঁছালাম আলটিমেট ডেস্টিনেশন, এই যে টার্মটা আছে এটাতে। সো প্রুফ হয়ে গেল, খুব সহজ একটা ফর্মুলা। নেক্সট ফর্মুলা চলো, নেক্সট ফর্মুলা। তো নেক্সট ফর্মুলাতে 10 নম্বর ফর্মুলা যেটা, সেটা খুব একটা অবভিয়াস একটা ফর্মুলা। আমি তোমাদেরকে এখানে যেটা বইয়ে লেখা আছে সেটা আমি তোমাদেরকে লিখে দেখাই আগে। যে বলছে যে
এ টু দি পাওয়ার এম আছে ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন, এটা যদি হলে এটা যদি হয়, ঠিক আছে, তাহলে এ টু দি পাওয়ার এম এটা ইকুয়ালস টু এম, এই যে ভ্যালুটা আছে এটা হবে কি এম ইকুয়ালস টু এন হবে। কখন এম হবে? যখন বলছে এর ভ্যালুটা নাকি 0 হবে না, এর ভ্যালুটা 1 হবে না, সরি -1 হবে না, আর 1 হবে না, ঠিক আছে, এটার কন্ডিশন এটা। সো সিম্পল ভাষায় আমি বলি, তোমার মাথা খারাপ করার দরকার নেই, সেটা হলো যে এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন যদি হয়, তাহলে এইটাই ইকুয়াল টু লেখা যাবে যে এই যে এম আর এই যে এন এই দুটো নাকি এক হবে, একই। এখন কখন হবে এটা? যখন এর ভ্যালুটা কি হবে না, 0 হবে না, -1 হবে না, 1 হবে না, বাকি এর যে কোনো ভ্যালু যা যা ইচ্ছে সেটাই হতে পারে, সব ভ্যালুর জন্য এই জিনিসটা ট্রু, ঠিক আছে। তার মানে কি এর ভ্যালুটা কি হবে না, 0 হবে না, 1 হবে না, আর -1 হবে না, বাকি সব ভ্যালুর জন্য এই যে টার্মটা আছে, এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা কিন্তু ট্রু হয়ে যাবে, ঠিক আছে। তোমাদেরকে এটাই বলা হচ্ছে। সো দেখো এটার প্রুফটা খুব একটা অবভিয়াস প্রুফটা খুবই ইজি, ঠিক আছে। তুমি জাস্ট একটু দেখে নাও আমি কীভাবে করে প্রুফটা করছি, তোমাকে অতটা ভাবার দরকার নেই, কারণ অতটা ইম্পর্টেন্ট না জিনিসটা। দেখো এখানে শুরু করা হবে হচ্ছে যে এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন থেকে, যেহেতু এটা কী হয়েছে, এটা দেওয়া আছে, ঠিক আছে, এটা গিভেন, ঠিক আছে, এটা দেওয়া আছে। তো এখান থেকে আমি কি করতে পারি, এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন, মানে এটাকে পাঠিয়ে দিলাম আমি, এটা ইকুয়াল টু কী হয়ে গেলো, এটা ইকুয়াল টু 1 হয়ে গেল। তো দেখো এখানে এ টু দি পাওয়ার এটাকে লেখা যায় না এম মাইনাস এন, আমি যে ফর্মুলাটা পড়লাম ডিভাইডের যেটা ফর্মুলা পড়েছিলাম, আর এখানে এ টু দি পাওয়ার 0 লেখা যায় না, কারণ এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, আমি তো প্রুভ করেছি এটা। তো দেখো এখান থেকে কি বলা যায় তাহলে, এম মাইনাস এন ইকুয়াল টু তাহলে 0, মানে এটাকে আর এটাকে কম্পেয়ার করলে, তাই না? তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে, এখান থেকে পাওয়া যাচ্ছে এম ইকুয়াল টু এন, বুঝলে তো? সো আমি এটা মোটামুটি প্রুফ করে দিলাম, ঠিক আছে। এবার দেখো তুমি ভাবতে পারো যে এর ভ্যালুটা 0 হচ্ছে না, মাইনাস হচ্ছে না, 1 হচ্ছে না, মানে এটার কারণটা কি আসলে? তো দেখো এর ভ্যালু তুমি যদি 0 নাও, তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে সমস্যা হয়ে যাবে, যে ধরো 0 টু দি পাওয়ার 5 আমি যেটা বলতে পারবো এটার ভ্যালুও 0, আর 0 টু দি পাওয়ার ধরো 3 ধরো সেটার ভ্যালুও 0। তো এটার মানে কি 5 আর 3 কি সমান? এখান থেকে কি আমি বলতে পারি 5 আর 3 সমান? একদমই না, ঠিক আছে। সেক্ষেত্রে এর যে 0 ভ্যালুটা আছে সেক্ষেত্রে এটা কিন্তু ফলস হয়ে যাচ্ছে, এই ফর্মুলাটা কিন্তু আমি বলতে পারছি না। ঠিক তেমনই এর ভ্যালুটা তুমি ধরো -1 যদি ভাবো, তাহলে আমি তোমাকে বলছি যে -1 টু দি পাওয়ার 4 যেটা, সেটা হবে তোমার কি 1 হবে, ঠিক আছে, -1 করে এটার মানটা 1 হবে। তেমনই -1 তার 6 যদি নিই, মানে জোড় সংখ্যা যদি নিই, সেটার মানও কি, সেটার মানও কিন্তু 1 হবে। তো এখান থেকে বলতে পারবো যে এই 4 আর 6টা কি সমান? এখান থেকে বলতে পারবো না। সো এই ফর্মুলাটা এভাবে কি হচ্ছে, -1-এর ক্ষেত্রেও কিন্তু ভুল হয়ে যাচ্ছে। তেমনই ইকুয়াল টু 1 যেটা আছে সেটার ক্ষেত্রেও কিন্তু এই ফর্মুলাটা ভুল আসবে। তোমাকে দিয়ে বলে দিই তাহলে আমি কীভাবে, 1 টু দি পাওয়ার 5 নিলে, হ্যাঁ, এটা ইকুয়াল টু কি 1, আর 1 টু দি পাওয়ার ধরো এগেইন তুমি যদি 6 নাও সেটার মানও 1। তো এক্ষেত্রে কি 5 আর 6 কি এক বলা যেতে পারে? 5 আর 6 কি সমান? একদমই সমান নয়। সুতরাং এ ইকুয়ালস টু 1 যে ব্যাপারটা আছে, এই ক্ষেত্রেও কিন্তু ফর্মুলাটা কিন্তু ঠিক নয়, এটা কিন্তু ভুল। সেই কারণে বলছে যে এ ইকুয়াল টু 0, এ ইকুয়াল টু -1 আর ইকুয়াল টু 1 এর ক্ষেত্রে এই ফর্মুলাটা বাদে বাকি সবার ক্ষেত্রে নাকি এই ফর্মুলাটা সত্য, আর সেটার প্রুফটা আমি তোমাদেরকে করে দেখালাম, তাই না? তোমাদেরকে ভাবার বেশি দরকার নেই, জাস্ট ফর্মুলাটাকে মনে রাখলেই হবে, জিনিসটা শুধু মাথায় রাখবে, ঠিক আছে। আমি খুব ধীরে ধীরে কিন্তু বলে দিলাম। নেক্সট দেখো 11 নম্বর ফর্মুলা, 11 নম্বর ফর্মুলা। সো 11 নম্বর ফর্মুলাটাও ঠিক এরকমই একটা ফর্মুলা, খুব অবভিয়াস একটা ফর্মুলা, আমি লিখে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে, বইয়ে যেটা আছে আর কি। তো বলছে যে এ বি এম এগুলো হলো কি, এগুলো হলো বাস্তব সংখ্যা, এগুলো হলো
বাস্তব সংখ্যা। তো বলছে যে a টু দি পাওয়ার m ইকুয়াল টু b টু দি পাওয়ার m যদি হয়, তাহলে এখান থেকে আমি বলতে পারবো যে হয় a ইকুয়াল টু b, নয় বা নতুবা যেটাকে বলছে নতুবা m ইকুয়াল টু হচ্ছে 0। এটাই নাকি ফর্মুলা। বুঝতে পারলো তো? এই জিনিসটা মনে রাখতে হবে যে a b m এগুলো হলো কি বাস্তব সংখ্যা, আর a টু দি পাওয়ার m ইকুয়াল টু b টু দি পাওয়ার m যদি হয়, তাহলে এটা যদি তোমাকে দেওয়া থাকে, তাহলে a আর bটা হবে হয়তো এটা হতে পারে যে a আর bটা সমান, ঠিক আছে? এখানে a আর b এই দুটো আছে, এই দুটো হচ্ছে মান সমান, অথবা হতে পারে m এর ভ্যালুটা হবে 0। এই যে m আছে এখানে, এই ভ্যালুটা হতে পারে এখানে 0, ঠিক আছে? এটার প্রমাণটা খুব অবভিয়াস, ঠিক আছে? প্রুফটা তোমরা দেখে নাও, কারণ এক্সাম্পল হিসেবে এগুলোকে বলাটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে, ঠিক আছে? সেই কারণে তোমরা প্রুফটাকে সোজা সোজা দেখে নাও, তারপরে আমি তোমাদেরকে এক্সাম্পল হিসেবে বলে দেবো, ঠিক আছে? তো দেখো, এটাকে দেওয়া আছে a টু দি পাওয়ার m ইকুয়াল টু b টু দি পাওয়ার m। তুমি কী করলে? তুমি এদেরকে ভাগ করে দিলে, ঠিক আছে? তুমি এদেরকে ভাগ করে দিলে, a টু দি পাওয়ার m আর এখানে হলো b টু দি পাওয়ার m ইকুয়াল টু কী করলাম, 1 হয়ে গেল, মানে বিটাকে নিচে নিয়ে চলে আসলাম, বুঝলো তো? তারপরে কী হবে তাহলে? এখান থেকে ফর্মুলা আমি তো জানি যে a বাই b তার m, আমি তো ফর্মুলাটাকে এর আগে প্রুফ করেছি, মানে ডিভাইডের যেটা ফর্মুলা আর কি, ঠিক আছে? ডিভাইডের ফর্মুলা থেকে এটা বলতে পারি। সো সেটাকেই কাজে লাগানো হলো, এখানে 1 চলে আসলো। এখানে তাহলে এখান থেকে ধরো যে কি বলতে পারো, তাহলে এখান থেকে হয় তুমি বলতে পারো, ঠিক আছে, যে a বাই b যেটা ভ্যালু আছে সেই ভ্যালুটার মান হলো 1। এই ভেতরের ভ্যালুটা যদি 1 হয়, তার 1-এর পাওয়ার যাই হোক না কেন, m হোক, 2 হোক, 3 হোক, 4 হোক, 5 হোক, যাই হোক না কেন, সেটার ভ্যালু 1। সো হয়তো এটা বলতে পারো, নয় কি বলতে পারো এখানে, যে এই যে m এর ভ্যালুটা হলো কি 0। m এর ভ্যালুটা কেন 0 বলছি? কারণ আমরা জানি a টু দি পাওয়ার 0 সমান 1। তো এই ক্ষেত্রে কি m যদি 0 হয়ে যায়, ভেতরে যাই থাকুক না কেন, ভেতরে এটা যাই থাকুক না কেন, m এর ভ্যালু যদি 0 হয়, তাহলে এটা কিন্তু 1 হয়ে যাবে, ঠিক আছে? সুতরাং এখান থেকে দুটো কনক্লুশন আমরা কিন্তু পেলাম, হয়তো এটা নয়তো এটা। এখান থেকে কি বলতে পারবো, এখান থেকে কি ইমপ্লাই করবে, a ইকুয়াল টু b, মানে বিটাকে গুণ করে দিলে, আর m তো ঠিক হয়ে গেল, এটা তো আগে থেকেই ছিল। তো দেখো অলরেডি কিন্তু জিনিসটা কিন্তু প্রুফ হয়ে গেছে, এক হলো এটা, এক হলো এটা, হয় এটা a ইকুয়াল টু b অথবা m ইকুয়াল টু 0, ঠিক আছে? এটা হলো কন্ডিশন। তো দেখো ফর্মুলা কিন্তু আমি তোমাকে অনেকগুলোই বললাম, 11খানা টোটাল ফর্মুলা বলে দিলাম, ঠিক আছে? তো ফর্মুলাগুলোকে জাস্ট মনে রাখলেই না এই চ্যাপ্টারটা কমপ্লিট, তোমাকে প্রুফগুলোকে মনে রাখার দরকার নেই। আমি তোমাদের ব্রেন ওয়াশ করার জন্য, ব্রেনটাকে একটু তীক্ষ্ণ করার জন্য আমি তোমাদের ফর্মুলাগুলো সবগুলো এক এক করে প্রুফ করে দিলাম। আর তোমাদের কাছে যেহেতু এখন টাইম আছে, সেই কারণে ভিডিওটাকে তোমরা যদি পারো তাহলে আবার প্রথম থেকে দেখে নিও, আরেকবার 2বার দেখবে ভিডিওটা, দেখে কমপ্লিট। আর কি করবে, এখন আমি তোমাদের ফর্মুলাগুলো 11খানা যে ফর্মুলা আছে সবগুলো লিখে দেবো, সেই ফর্মুলাগুলো তোমরা খাতায় লিখে নেবে জাস্ট, ব্যাস কমপ্লিট এই চ্যাপ্টার, আর কিছু করতে হবে না, ঠিক আছে? সো দেখো আমি এক এক করে কিন্তু ফর্মুলাগুলো সবগুলোই লিখে দিই, ঠিক আছে? এক নম্বর ফর্মুলা কী ছিল, না লিখলেও হবে, তোমরা ভিডিওর আগে গিয়েও ফর্মুলাগুলো লিখে নিতে পারো, তবুও আমি লিখে দিই, ঠিক আছে? তাহলে আমি প্রথম থেকে তাহলে আমি যেভাবে পড়লাম সেভাবেই লিখে দিই, তাই না? দেখো 1 নম্বর ফর্মুলা লিখেছিলাম আমি a টু দি পাওয়ার m ডট a টু দি পাওয়ার n হুইচ ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n, তাই না? 2 নম্বর ফর্মুলা আমরা কী লিখেছিলাম বলো? এটা তো হলো গুণের ফর্মুলা, আমরা ভাগের ফর্মুলা তারপর লিখেছিলাম যে a টু দি পাওয়ার m ডিভাইডেড a টু দি পাওয়ার n হুইচ ইজ ইকুয়াল টু কী হবে, a টু দি পাওয়ার m মাইনাস n। ভাগের ক্ষেত্রে কী হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, ঠিক আছে? মনে রাখবে ভালোভাবে। 3 নম্বর ফর্মুলা আমরা কী লিখেছিলাম? 3 নম্বর ফর্মুলা লিখেছিলাম যে a টু দি পাওয়ার m তার পাওয়ার যদি হয় সে এটা, তাহলে এটা হবে mn, ঠিক আছে? 4 নম্বর ফর্মুলা বলো। 4 নম্বর ফর্মুলা আমরা কী লিখেছিলাম যে ab তার টু দি পাওয়ার m ইকুয়াল টু হলো a টু দি পাওয়ার m আর গুণ b টু দি পাওয়ার m, ঠিক আছে? 5 নম্বর ফর্মুলা আমরা কী লিখেছিলাম বলো? 5 নম্বর ফর্মুলা, এটা যেহেতু গুণ সেই কারণে ভাগের ফর্মুলাটা লিখেছিলাম, a বাই b তার টু দি পাওয়ার m যদি হয়, তাহলে সেটা হবে a টু দি পাওয়ার m আর b টু দি পাওয়ার m, বুঝলো তো? এই হলো 5খানা ফর্মুলা। 6টাও এখানে লিখে দিই। 6 নম্বর ফর্মুলা দেখো,
6 নম্বর ফর্মুলা কী লিখেছিলাম, যে a⁴ ইকুয়াল টু হবে 1, এটাই তো লিখেছিলাম, তাই না? 7 নম্বর ফর্মুলা দেখো, 7 নম্বর ফর্মুলা আমরা কী লিখেছিলাম, যে a⁻m যেটা আছে সেটা নাকি হবে 1/a⁴m। খুব সহজ। 8 নম্বর ফর্মুলায় আমরা লিখেছিলাম যে a⁻p/q যেটা আছে সেটাকে আমরা লিখতে পারবো, পিটা ভেতরে চলে যাবে রুটের, আর কিউটা কী হবে, কিউটা বাইরে চলে যাবে। এই কারণে আমি তোমাদেরকে প্রথমে রুট যে জিনিসটা আছে সেটা পড়িয়েছিলাম, সেই কারণে সেখান থেকে এই ফর্মুলাটা এসছে আর কি, বুঝতে পারছো তো, মানে সেটাকে কাজে লাগিয়ে এসছে। নেক্সট দেখো 9 নম্বর ফর্মুলা আমি তোমাদেরকে বলেছিলাম মাইনাসের ক্ষেত্রে a⁻p/q যেটা আছে সেটা সমান 1/√a⁴p, আর এটা হলো q, তাই তো। 10 নম্বর ফর্মুলা কি আছে, 10 নম্বর ফর্মুলা আমি তোমাদেরকে বলেছিলাম যে a⁻m, ঠিক আছে, ইকুয়াল টু যদি a⁻n হয়, তাহলে এখান থেকে আমি বলতে পারবো যে এটা এটা হলে, ঠিক আছে, a⁻m ইকুয়াল টু a⁻n যদি হয়, তাহলে আমি বলতে পারবো এটা হলে m ইকুয়াল টু কী হবে, n হবে, ঠিক আছে, প্রোভাইডেড দ্যাট একটা কন্ডিশন ছিল যে এর ভ্যালুটা কী হবে না, 0 হবে না, -1 হবে না, 1 হবে না, তাই তো, এটাই তো বললাম। 11 নম্বর ফর্মুলাটা ছিল খুব সহজ একটা ফর্মুলা, যে এখানে দুটোই a, তো এখানে a⁻m আর এখানে b⁻m আসলো। এটা যদি হয় হলে, ঠিক আছে, হলে হয় কি, হয় a ইকুয়াল টু b, নতুবা কি হতে পারে, m এর ভ্যালু যেটা আছে সেটা হবে 0, ঠিক আছে। এখানে কি দুটোর ক্ষেত্রে কিন্তু এই যে দুটো ফর্মুলা, দুই ফর্মুলার ক্ষেত্রেই কিন্তু কি এ আর বি যেটা আছে সেটা হলো কি বাস্তব সংখ্যা, বুঝলে, বাস্তব সংখ্যা। এখন বাস্তব সংখ্যা হলো কি, এক কথায় বুঝে রাখো, বাস্তব সংখ্যা হলো যে সংখ্যাটাকে আমরা দেখতে পাই, ঠিক আছে, যে সংখ্যাটাকে আমরা লিখতে পাই, যে কোনো কিছু হতে পারে, 1 2 3 4 হতে পারে, 1.5 হতে পারে, 2/3 হতে পারে, ভগ্নাংশ হতে পারে, যে কোনো কিছুই হতে পারে, বুঝতে পারলে, সেটা হলো বাস্তব সংখ্যা। দেখো এই হলো ফর্মুলা, এই ফর্মুলাগুলোকে তোমরা জাস্ট খাতায় টুকে নাও, পরের দিন আমরা এই ফর্মুলা রিগার্ডিং আমরা অনেকগুলো অঙ্ক করব, অঙ্কগুলো খুবই ইন্টারেস্টিং হবে। আজকে একটু ক্লাসটা একটুখানি মানে ওই ফর্মুলাগুলো প্রুফ করতে গিয়ে একটু হয়তো মনে হতে পারে একটু জটিল লেগে গেল, কিন্তু এই ফর্মুলা তুমি কী করবে, তুমি ক্লাসটাকে যদি আবার দেখো না, তাহলে দেখবে এটা জলের মতো হয়ে গেছে। সো আমি বলবো ক্লাসটাকে দুবার দেখবে, প্রথমত দেখলে তারপরে আবার দেখবে, ঠিক আছে। সো ক্লাসটাকে দুবার দেখে নিলে এই ক্লাসটাকে দ্বিতীয়বার রিভিশন করার দরকার নেই। এই যে ফর্মুলা কটা লিখে দিলাম, এই ফর্মুলা কটাই এনাফ, এই ফর্মুলা কটা খাতায় লিখে রাখবে, ব্যাস, আর কিছু লাগবে না। প্রুফগুলো একদমই লাগবে না, প্রুফগুলো পরীক্ষায় আসে না। জাস্ট তোমাদের ব্রেনটাকে একটু শার্প করার জন্যে আমি কী করলাম, এই ফর্মুলাগুলো তোমাকে একটু বুঝিয়ে বুঝিয়ে লিখে দেখালাম, ঠিক আছে, যেন ম্যাথমেটিক্সের প্রতি তোমার ইন্টারেস্টটা বাড়ে। সো দেখো পরের দিন তাহলে মোটামুটি একদিন পরেই ভিডিও পেয়ে যাবে। তো আমি অঙ্কগুলো করাবো, আর অঙ্কগুলো খুব এত সহজ না এই চ্যাপ্টারের, তুমি ভাবতে পারবে না, মানে তুমি বলতে গেলে বইয়ের সবথেকে সহজ চ্যাপ্টার হলো এটা, এত সহজ অঙ্কগুলো অবশ্যই দেখবে পরের ভিডিওটা। সেই জন্য কী করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর আশা করি ওই যে একটা বেল আইকন থাকে পাশে, বেল আইকনটাকে প্রেস করে নিও, তাহলে কি নোটিফিকেশনটা সোজাসুজি তোমার মোবাইলে চলে যাবে, যেখানে দেখছো আর কি, ল্যাপটপ কম্পিউটার যাই হোক না কেন। সো পরের ভিডিও অবশ্যই জয়েন করো। আজকে তো শুধু ফর্মুলা হলো, নেক্সট ভিডিও হবে অঙ্ক, শুধু অঙ্ক, এই যে ফর্মুলাগুলোকে কাজে লাগাবো আর অঙ্ক করবো শুধু, ঠিক আছে। 11খানা টোটাল ফর্মুলা, এগুলো থেকেই অঙ্ক পাবো,
তো দেখা হচ্ছে তাহলে পরের ভিডিও। সো ভালো থেকো সবাই, আর সি ইউ সুন। ওকে, বাই।